আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শুরু করব। আজকে আমাদের লেকচার 1। তো ভেক্টর চ্যাপ্টারটা শুরু করার আগে কিছু কথা বলি। আমরা আসলে আমাদের টার্গেট হচ্ছে এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করানো। যেহেতু বেসিক লেভেলে পড়বো, অবশ্যই অনেক বেসিক জিনিসপত্র থেকে শুরু করে ধীরে ধীরে আমরা লেভেল আপ করব। তো আজকে আমরা যে ভেক্টরটা শুরু করব তার শুধু ইন্ট্রোডাকশন পার্টটা, যে আমরা গতকালকে একটু রোড ম্যাপ দেখছিলাম যে ভেক্টরে আমরা কি কি পড়বো, কিভাবে পড়তে হয়, এসব বিষয়ে একটু ধারণা নিয়েছিলাম। তো সেখানে বলছিলাম যে ভেক্টর সর্বপ্রথম ভেক্টরের বেসিক একটু জানতে হয় যে ভেক্টরটা আসলে কি। হ্যাঁ, ভেক্টর একটা রাশি। হ্যাঁ, তো রাশি সম্পর্কে একটু পড়াশোনা করতে হয়। দেন ভেক্টর, তোমরা যারা সিরিয়াসলি ফিজিক্সটাকে বুঝতে চাও, ফিল করতে চাও এবং মনে রাখতে সমস্যা হয় বা ফর্মুলা প্রয়োগ করতে পারো না, তাদের জন্য সবচেয়ে বেশি উপকার হবে ক্লাসটা। তারা আসলে বুঝতে পারবা যে কিভাবে ফিজিক্সটাকে ফিল করতে হয়, কিভাবে ফর্মুলা শুধু মুখস্থ না, ফর্মুলাগুলো তুমি ফিল করতে পারবা যে কখন ম্যাথে ইউজ হচ্ছে, কি জন্য ইউজ হচ্ছে বুঝতে পারবা। হ্যাঁ, শুধু মুখস্থ ম্যাথ করবা না। তো শুরু করি আজকে আমাদের ভেক্টর ইন্ট্রোডাকশনটা। তো আমরা তো আগেই বলছিলাম একটা ভেক্টর কি বলতো, একটা রাশি না? ভেক্টর হইলো রাশি। হুম। তো প্রথমে রাশি বুঝতে হবে, তাহলে রাশি কি। তো রাশির সংজ্ঞা তো তোমরা ক্লাস 9-10-এ পড়ে যাচ্ছ। তারপরে একবার বলতেছি যে পদার্থের পদার্থ, আমরা যা কিছু দেখতে পারি সবাই সবই প্রায় কি পদার্থ না? তো পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য ভৌত বৈশিষ্ট্য পরিমাপ, তোমরা নোট করো আমার সাথে, তাহলে তোমাদের একটা সুন্দর নোট তৈরি হবে এই চ্যাপ্টারটার উপর। পরিমাপ করা যায় তাকে কি বলে? রাশি বলে। কি বলছি? পদার্থের যেসব ভৌত বৈশিষ্ট্য। এবং তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া ভৌত বৈশিষ্ট্য কি? এই ভৌত বৈশিষ্ট্যটা কি? তো ভৌত বৈশিষ্ট্যটা তোমাকে বোঝাই। ভৌত মানে কি? ফিজিক্যাল যে একটা বৈশিষ্ট্য থাকে না? তো তুমিও তো একটা পদার্থ না, মনে করো তুমি এটা। তোমাকে কেউ তো জিজ্ঞেস করে, কি কি জিজ্ঞেস করতে পারে? দেখার পর বলতে পারে তোমার হাইট কত, মানে তোমার হাইটটা কত, এটা জিজ্ঞেস করতে পারে, পারি কিনা? তো মানে যা দেখতে পারে এটা তো জিজ্ঞেস করবে, এগুলাকে ভৌত জিনিসপত্র বলে। ঠিক আছে? তো ভৌত জিনিস বুঝছো, তাহলে ভৌত কোনগুলা না? এখন বলো তুমি যে তোমাকে কেউ জিজ্ঞাসা করলো, এই তুমি কেমন আছো? তো তুমি কি বলবা? যে আলহামদুলিল্লাহ ভালো আছে। বাট আসলে তুমি ভালো আছো কি না, মনের খবরটা কি পরিমাপ পরিমাপ করে বলতে পারবা কতটুকু ভালো আছো, বা আসলে ভালো নাই? বলতে পারবা না। তার মানে কি আনন্দ, কষ্ট, দুঃখ এসব কখনো মেজার করা যায় না, পরিমাপ করা যায় না, তো ওগুলো ভৌত বিষয় না। ঠিক আছে? তো ভৌত বৈশিষ্ট্য ক্লিয়ার তো তোমাদের? ঠিক আছে? ভৌত বৈশিষ্ট্য কোনগুলো না? যেমন স্যাডনেস, হ্যাপিনেস, হুম, বা হ্যাপিনেস, হচ্ছে হ্যাপিনেস, এগুলা কি ভৌত বৈশিষ্ট্য না? ঠিক আছে? ভৌত বৈশিষ্ট্য কোনগুলো তো বললাম তো, যেমন দৈর্ঘ্য, এসব ভাবি যাবে যেগুলো দেখতে পারো, মেজার করা সম্ভব, ওগুলো হচ্ছে ভৌত বৈশিষ্ট্য। অবশ্যই পরিমাপ করা গেলে তাই কি বলবে? রাশি বলবে। রাশির সংজ্ঞা পাইলা, ভৌত বৈশিষ্ট্য বুঝলা। এখন কথা হইলো, এই রাশি আছে না, রাশি আবার দুই প্রকার। রাশি কয় প্রকার? রাশি দুই প্রকার। যা কিছু আমরা পরিমাপ করতে পারি, এটা আবার কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে? দুই প্রকার। আমার সাথে নোট করো তোমরা। প্রকার, যথা, এক হচ্ছে তোমাদের কি রাশি বলো? স্কেলার রাশি। একটুবার বলতেছি এটা কি রাশি, দুই প্রকার। স্কেলার রাশি, স্কেলার রাশি। আরেকটা নাম আছে এর, অধিক। কি বলে? অধিক রাশি। আরেকটা নাম আছে, মানে নির্দিক, কিন্তু সেম কথা না সবগুলাই। নির্দিক নামের সাথে কিন্তু সংজ্ঞার একটা মিল আছে। ঠিক আছে? যেমন স্কেলার রাশি কি রাশি বলে? অধিক রাশি। মানে দিক নাই, অধিক রাশি। এখানে দিক আছে। ঠিক আছে? এই রাশিকে যে আমরা দুই ভাগে ভাগ করলাম না, কিসের ভিত্তিতে ভাগ করলাম? রাশিকে ভাগ করলাম দুইটা ভিত্তিতে, মান এবং দিক। মানে তুমি তোমার আগের উদাহরণটাই বলি, তুমি তুমি এখানে তোমার কেউ জিজ্ঞেস করলো তোমার হাইট কত। হুম, হাইট, তোমার উচ্চতা কত, ঠিক না? এটা এজটা কত তোমার। তুমি কি বললা? উচ্চতা বললা, মনে করো 5 ফুট 7 ইঞ্চি। ঠিক আছে? তো এখানে বললাম 5 ফুট 7 ইঞ্চি। ঠিক আছে? তো এখানে তুমি শুধু তোমার হাইটটাকে মান হিসেবে প্রকাশ করতেছো যে 5 ফুট 7 ইঞ্চি আমার হাইট, ঠিক না? এখন হাইটটার কি কোনো কি দিক আছে?
এখানে কিন্তু দিক বুঝতে পারতেছো না। হ্যাঁ, আর দিক কিভাবে বুঝবা সেটাও বলতেছে। মনে করো তুমি এক জায়গায় আছো, জায়গা বলতে মনে করো তুমি ঢাকার ফার্ম গেটে আছো, ঠিক না? এখন উত্তর দিকে গেলে তুমি আহ মিরপুরে যাবা নাকি দক্ষিণ দিকে গেলে মিরপুরে যাবে, এটা কিন্তু ফ্যাক্ট করতেছে। কিন্তু দ্রুত মনে করো তোমাকে বলে দিল যে তুমি সোজা 10 কিলোমিটার যাও, তাহলে তুমি কি পাবা? মিরপুর পাবা। বললো মনে করো, সাপোজ মনে করো, কিন্তু একটা পয়েন্ট মনে করো তোমাকে বললো 10 কিলোমিটার যাও, তাহলে তুমি মিরপুর পাবা। কিন্তু কোন দিকে যদি বলে দেওয়া না থাকে, তুমি তো এদিকেও যাইতে পারো, এদিকেও যাইতে পারো, এদিকেও যাইতে পারো, এদিকেও যাইতে পারো। তার মানে কি? মানে একটা মান কখনো কখনো মান প্রয়োজন হইতেছে, মানে শুধু মান দিয়ে একটা সম্পূর্ণভাবে প্রকাশ করা যাইতেছে। কখনো আবার আমি মান দিয়ে শুধু শুধু যাচ্ছে না, এখানে 10 কিলোমিটার বললো বাট বুঝতে পারতেছে না কোন দিকে যাবো। আসলে কি এদিকে যাবো নাকি এদিকে যাবো নাকি এদিকে যাবো নাকি এদিকে যাবো। দিকটাও ইম্পর্টেন্ট অনেক সময় হইতেছে। এই জন্য আমরা রাশিকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার রাশি, হ্যাঁ, যেটা অদিক রাশি বলে, নির্দিক রাশি বলে। আর একটা কি রাশি বললাম? আর একটা 2 নম্বর হইতেছে তোমার ভেক্টর রাশি, ভেক্টর, যেটা এই চ্যাপ্টারে আমরা পড়বো ভালো করে। এটাকে কি বলে? সদিক। যার দিক থাকে তাকে সদিক বলে, বা দিক রাশি বলে, ঠিক না? বুঝছো? এখন এই রাশির সংজ্ঞাটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। তারপর তোমাদেরকে আমি কিছু স্লাইড দেখাই। এক মিনিট। তো আসল কথা হইলো, আচ্ছা স্লাইডটা নেওয়া হয়নি, আচ্ছা আমি লিখে দিই তাহলে সংজ্ঞাগুলো তোমাদেরকে। স্কেলার রাশি, স্কেলার রাশি, তো অবশ্যই এই রাশির কি শুধু মান থাকবে, দিক দরকার নাই, ঠিক আছে? দিক দরকার নাই। কি বলবে? স্কেলার রাশি। যেমন একটু আগে উদাহরণ দিলাম, যেমন ভর, ঠিক আছে? ভর, সময়, এগুলা কয়েকটা নাম বললাম, স্লাইডে আছে তো তোমাকে একটু বাদ দিচ্ছি আমি, কারণ সবগুলোর নাম আছে কি মনে রাখবে সেটা বলতেছে। আবার তো মানে ভর সময় শুধু বেসিকটা বিল্ড আপ করার জন্য। তাইলে কি জন্য স্কেলার? এদের মান দিয়ে প্রকাশ করলে হয়। কয়টা বাজে? দুইটা। কোন দিক? এখানে দিকের কোনো প্রয়োজন নাই। এজন্য এগুলো কি রাশি? স্কেলার রাশি। তো অবশ্যই কি থাকবে? শুধু মান। মান থাকলেই হয়ে যাবে, ঠিক আছে? আর আসলে এবার আচ্ছা, তোমাকে শুধু মান থাকলে হবে না স্কেলার। আচ্ছা ভেক্টরটা পরে তারপর বলতেছি একটা কথা। ভেক্টর রাশি, ভেক্টর সময় কি কি লিখবা? যেসব রাশির, কি বলো? যেসব রাশির মান ও দিক, ঠিক আছে না? দিক উভয় থাকবে, তাই কি বলে? মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। যেমন তোমরা তো 9-10-এ পড়ছো বেগ, যেহেতু বেগ নিয়ে কথা বলতেছি। বেগ মানে কি? অবশ্যই সরণ লাগে। আর সরণ কি বলতো? বেগ, সরণ, এগুলো সব কিন্তু ভেক্টর রাশি। সরণ কি বলো? তোমাকে এই দূরত্বটা গেলা তুমি এইভাবে, ঠিক আছে? এইভাবে, এইভাবে গেলে সরণ হয় না। সরণ হচ্ছে একটা বিন্দু যোগ এ হয়, এই তুমি বি বিন্দুতে যোগ পৌঁছাও, তো তোমার সরণ হবে এর থেকে বির সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে? এটাকে সরণ বলবে। আর এটাকে শুধু দূরত্ব বলে। দূরত্ব সরণের পার্থক্য অবশ্যই তোমরা জানো। তোমাকে সব মনে করাই দিলাম। তো এ বি এর সরলরৈখিক দূরত্বটা হচ্ছে সরণ, যেহেতু দিকটা ফ্যাক্ট করতেছে, তো এ থেকে বি বিন্দুর দিকে, হ্যাঁ, সরলরৈখিক দূরত্ব, এটাকে বলবে সরণ। আর সরণের সাথে বেগের, মানে এসব রাশি তাহলে ভেক্টর রাশি হবে, ঠিক না? এখন দিকটা আসলে কিভাবে ফ্যাক্ট করতেছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে। স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছু না, আসতেই পারে এই প্রশ্নটা। তো দেখো, ভেক্টর আর মানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে আসলে মানে ফিল করবো কিভাবে বিষয়টা। এখন সাপোজ ধরো তুমি এখানে ইট রাখলা, একটা ইট, ইটগুলার ওয়েট হচ্ছে তোমার, মানে ভর হইতেছে তোমার 10 কেজি, 5 কেজি, ঠিক আছে? প্রথমে একটা ইট রাখলা, তারপর একজনকে বললা, হ্যাঁ, একজনকে বললা যে আরেকটা ইট নিয়ে আসো, ঠিক আছে? এই মনে করো ইট নিয়ে আসতেছে, আসলো, এখানে রাখলো একটা ইট। তো এই একজন এদিকে আছে, একে বলে একটা ইট নিয়ে আসো, এও একটা ইট নিয়ে আসলো, এখানে রাখলো। এখন তোমাকে যদি বলি টোটাল কত কেজি ইট আছে, মানে টোটাল ভর কত ইটগুলার, তো তুমি কি করবা? তো সহজ তো প্রশ্ন, 5 + 5 + 5 10 কেজি, না 15 কেজি। এটা সহজে বলতে পারতেছো, ঠিক না? 15 কেজি, ঠিক। কিন্তু এটা মানে এখানে কিন্তু এই ছেলেটা কিভাবে নিয়ে আসলো, এই দিক দিয়ে নিয়ে আসলো নাকি এই দিক দিয়ে নিয়ে আসলো, এটা কিন্তু বিষয় না, কনসিডারের বিষয় না, এটা কমন সেন্সের বিষয়, যে যোগ করলে এটা ভর বলতে পারতেছে, ঠিক না? এখন এটা বাদ, মানে স্কেলার বুঝলা, এবার হচ্ছে ভেক্টরের বিষয়টা। এখন মনে করো এই ছেলেটা কি করছে, এই ইটগুলা একসাথে মনে করতে আছে না, এটা মনে করো একটা বিল্ডিং হয়ে গেল বা পিলার বা যাই হোক। এই ছেলেটা কি করলো, এইদিকে এসে দিল একটা মায়ের, মানে ইটগুলাকে ধাক্কা দিল। এই ছেলেটা কি করলো,
এখানে আরো একটা ধাক্কা দিল এই দিক দিয়ে এসে। এখন তুমি বলো তো, এই মনে করো এর শক্তি মনে করো 10 নিউটন, ঠিক না? এর শক্তি মনে করো 5 নিউটন। হুম, ঠিক না? এখন এর শক্তি কিন্তু বেশি, 10 নিউটন আর 5 নিউটন, ঠিক তো? তো এই এই পিলারটার উপর তাহলে কতগুলা মানে বল কাজ করবে? এখন তুমি কি বলতে পারবা টোটাল বল 15 নিউটন? বলতে পারবা যে ভাই যোগ করলে তো হয়ে যায়, যে এ 10 দিছে, এ 10 দিছে, 10 নিউটন, 15 নিউটন বল কাজ করবে। তো পিলারটা এভাবে থাকবে, 15 নিউটন বল ধরে থাকবে। এটা তো আর লজিক হয় না। তো ভাবো এদিক দিয়ে একজন দিল একটা ধাক্কা, এদিক দিয়ে দিল কেউ ধাক্কা দিল। এই বেশি 5 নিউটন বেশি বল, দেখো 10 দিছে, এ 5 দিছে, তার মানে 5 নিউটন বেশি বলে ধাক্কা দিছে। তার মানে কি এর 5 নিউটন এর কাছে কিছুই না, 5 নিউটন কেটে যাবে 5 নিউটনের সাথে, আর 5 নিউটন থাকতেছে হাতে। 5 নিউটন দিয়ে ইটটা এইদিকে পড়ে যাবে, ঠিক না? পিলারটা এইদিকে সরে আসবে। তাহলে এখানে দেখতেছো যে বল কিভাবে দিতেছে, এটা কিন্তু ফ্যাক্ট করতেছে, ঠিক না? আরো বুঝতে চাও, মনে করো এদিকে পড়ে যাচ্ছে না, এখন তুমি মনে করো এখানে দাঁড়াইছিল, এখানে এই জায়গায় দাঁড়াইছিল, তুমি যাই এদিক দিয়ে আরো বল দিলা 5 নিউটন। হ্যাঁ, এদিকে কিন্তু 5 নিউটনের বলের কারণে এদিকে সরে যাচ্ছিল। কারণ তুমি দিলে এইদিকে 5 নিউটন বল, তার মানে কি আর পড়বে ইটটা? পড়বে না। তার মানে কি দিকটা ম্যাটার করতেছে, ঠিক না? এটা হচ্ছে কনসেপ্ট ভেক্টর এবং স্কেলারের মধ্যে। এবং ভেক্টর এবং স্কেলার আশা করি তুমি বুঝতে পারছো যে আসলে ভেক্টরের দিকটা কেন এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, দিকটাকে আমরা কেন ইম্পর্টেন্ট দিই, ঠিক তো? বুঝতে পারছো আশা করি। এখন তোমাদেরকে একটু আগে কি বললাম, যে ভেক্টর এবং স্কেলারের কিছু উদাহরণ আছে যেগুলো পড়তে হবে। কথা হলো তুমি ভেক্টরের যোগ সবকিছু মনে রাখতে পারো, তাহলে তো আর স্কেলার আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নাই। তো ভেক্টরটা আমরা ভালো করে পড়বো, মানে ভেক্টর কোনগুলো উদাহরণ তোমাদের বই আছে, এগুলা ভালো করে মুখস্থ করা লাগবে, কারণ মুখস্থ তো অনেকের থাকে না, এগুলো বের করা যায়, বাট এক্সাম হলে তো মাথা অনেক সময়, মানে যেমন মেডিকেল এক্সামে মানে কিছু বাস্তব কথা বলি। আমার ফ্রেন্ড, ঠিক আছে, অনেক পড়াশোনা করে, হুম, কিন্তু ও মানে পেনিক পেনিক বুঝো তো, মানে একটু হেডেক টাইপের হয়, বা একটু স্ট্রেস নেয় বেশি টাইপের এক্সাম হলে, জানা জিনিস ভুল করে আসে। এই জন্য এই ভুলটা যেন না হয়, এই জন্য আমাদের কি করতে হবে, পড়াশোনা বোঝার পর অবশ্যই ট্রিক্সটা মনে রাখতে হবে, যেন এক্সাম হলে মাথা কাজ না করলেও ট্রিক্সটা কাজ করে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে ট্রিক্স মনে রাখতে হবে। তো ট্রিক্সটা হলো, ভেক্টর যতগুলো রাশি তোকে বললাম, যে ভেক্টর রাশিগুলো তো বেগ টেগ এগুলা আর অনেক রাশি আছে, এগুলো কিভাবে মনে রাখবো? এই লাইনটা দিয়ে। এটা অবশ্যই জানলাম হয়তো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভতে কি ভরবেগ, আর ভয়ের বেতে হচ্ছে বেগ, এগুলো পড়ে নিবা। সাথে হচ্ছে স্মরণ, এটা পরে পড়বা, আপাতত দেখে নিবা, এগুলো মুখস্থ করে ফেলবা, কয়েকবার পড়লে লিখলেই মনে থাকবে। হুম, পিতে হচ্ছে প্রাবল্য, ওতে হচ্ছে ওজন, ওতে হচ্ছে ওজন, তারপরে তিন ত্বরণ, এমতে হচ্ছে মন্দন, ভাতে হচ্ছে ভ্রামক, টর পৃষ্ঠটান, ঠিক আছে? এটা দিয়া এই ইয়াটা দিয়া, ছন্দটা দিয়া তোমার এগুলো সবগুলো কি হয়ে যাবে। আর বাড়তি কিছু মনে রাখবে, এটা মনে রাখা লাগে না আসলে। তুমি যখন ভেক্টরের শেষের দিকে গ্রেডিয়েন্ট পড়বা, কাল পড়বা, ঠিক আছে, কেন্দ্রমুখী বল আলাদা চ্যাপ্টারে আছে, এগুলো যখন পড়বা তখন দেখবা যে এগুলো অটোমেটিক মনে থাকতেছে, এগুলো ভেক্টর। কেন্দ্রমুখী বল বল কিন্তু কি ভেক্টর রাশি, ঠিক আছে? কেন্দ্রমুখী বল ভেক্টর রাশি হবে, ঠিক আছে? ওকে, এবার আসো তোমাকে আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, এখানে একটা কথা বলি, তো এগুলা কি রাশি? ভেক্টর রাশি, সব কিন্তু ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিগুলো মনে রাখলে বাকি সব স্কেলার রাশি মনে থাকবে ইনশাআল্লাহ। তোমাদের এগুলো নোট করবা তোমার সুন্দর করে লিখে। আরেকটা কথা হইলো, তোমাদের কনফিউশন যেটা লাগবে, তড়িৎ প্রাবল্য কিন্তু এখানে কি আছে দেখো তো, যে তড়িৎ আই, মানে কারেন্ট তো পড়ছো, চলতড়িৎ পড়ছো না, আই কি কোথাও আছে দেখো তো? নাই কিন্তু আই। এখন অনেকে কনফিউশনে পড়ে যে তড়িৎ প্রবাহ, এই আইটা ভেক্টর নাকি স্কেলার। আর মানে অনেকে প্রশ্ন করবে যে ভাই, আই এর তো দিকও আছে, আহ, মানে আই এর তো দিক আছে, কারণ আমরা পড়ছি না একটা কি, এরকম একটা সেল মনে করো, কি হইতেছে, হুম, এটা মনে করো একটা রোধ আছে, ঠিক আছে না? এদিকে ইলেকট্রন প্রবাহ হয়, এদিকে কারেন্ট প্রবাহ হয়, ঠিক না? এই জায়গায় দিক তেলে হইলো, ঠিক না? তো আই এর তো দিক আছে একটা, মানে আই আমরা একটা মানও বলতে পারি, যেমন 5 এম্পিয়ার, এবং দিকে এদিকে প্রবাহ হইতেছে, বলতে পারি। তো এটা কি ভেক্টর নাকি স্কেলার? অনেকের প্রশ্ন আসতে পারে। তো কিছু জিনিস ভেক্টর বই পড়াইলাম, ভেক্টর মান এবং দিক না, ভেক্টর হইতে গেলে মান ও দিক ঠিক আছে, কিন্তু তোমরা বীজগণিতিক যোগ যোগ শুনছো না নাম? বীজ গণিতিক যোগ, হ্যাঁ, ভেক্টর হইতে গেলে এই বীজগণিতিক যোগ করা কখনোই যাবে না। বীজগণিতিক যোগ বলতে কি, আরেকটু তোমাকে বলি, মনে করো এ ইকুয়াল টু, মানে যে কোনো একটা মান, এ ইকুয়াল টু হচ্ছে তো 2 মিটার, হুম, মিটার দিয়ে কনফিউশন এখন, আচ্ছা বলি তারপর। বি ইকুয়াল টু হচ্ছে তোমার 3 মিটার, ঠিক না?
তো অবশ্যই তোমাকে যোগ বলে এদের দুইটার যোগফল কত, তুমি বললো 5 মিটার। ঠিক আছে, দূরত্ব মনে করো, দূরত্ব কত, দূরত্ব। হুম, তো সহজে এইভাবে হিসাব করতে পারো 5 মিটার। এখন তোমাকে যদি আমি বলি বীজগণিতিক যোগটা কি, এটাই কিন্তু বীজগণিতিক যোগ, সহজে যোগ করা গেল, কোনো ইয়া নাই, জ্যামিতিক যোগ কিন্তু লাগে না এখানে, মানে বীজগণিতিক ভাবে যোগ করলে হয়ে গেল। আর একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারো ভালো করে। না এখানে তো দিলাম তো একটু আগে দাঁড়াও। হুম, দিক, ভেক্টর দিক। আচ্ছা, কই গেল, ইট বুঝাইলাম না, কই গেল এটা। ও আচ্ছা এখানে, দেখো এইখানে যেটা বলো, এখানে কিন্তু তুমি ভেক্টর যোগ করতে পারো না। এই যে লব্ধি বলটা কিরকম, এখানে 10 নিউটন দিছো, এখানে 5 নিউটন দিছো। এবার আমি বললাম যে লব্ধি বলটা কত, তো আমরা দেখলাম যে এখানে 5 নিউটন বল লব্ধি হইতেছে। কয় নিউটন হইতেছে, এদিক দিয়ে বরাবর 5 নিউটন বল লব্ধি হইতেছে। হ্যাঁ, 15 কিন্তু হইলো না, ওইটা 15 হয়নি। কেন হইলো না? কারণ এটা বীজগণিতিক ভাবে যোগ করা যাইতেছে না, যে 5 আর 5 10 করবো, এভাবে যোগ করা যাইতেছে না। 5 মানে 10 প্লাস 5 ইকুয়াল যে আমরা বলবো যে 15 নিউটন বল, এই যে বীজগণিতের যোগ। হ্যাঁ, এই নিয়মে যোগ হইতেছে না ভেক্টর রাশি। ঠিক আছে, এই নিয়মে যোগ হইতেছে না ভেক্টর রাশি। কিন্তু তুমি দেখো যেখানে ভেক্টর রাশি কই গেল, কারেন্ট প্রবাহ, এটা। এটা দেখো এখানে কি দেখলাম, কারেন্ট প্রবাহ। তুমি তো কারেন্ট প্রবাহ অবশ্যই পড়ছিলা যে আই একটা লুপে, এইভাবে একটা লুপে মনে করো, এখানে একটা লুপ, এদিকে 2 এম্পিয়ার কারেন্ট গেছে, এখানে গেছে 3 এম্পিয়ার। 3 এম্পিয়ার। তো টোটাল কারেন্ট আমরা কিভাবে বের করতাম, 2 + 3 এম্পিয়ার, মানে 5 এম্পিয়ার। মানে বীজগণিতিক ভাবে সহজে যোগ গেল। তোমার এইদিকে প্রবাহ হইতেছে নাকি এইদিকে প্রবাহ হইতেছে, এটা কিন্তু ম্যাটার করতেছে না। হুম, এইভাবে আমরা কিন্তু যোগ করতে পারি কারেন্ট। ঠিক আছে, এই জন্য তড়িৎ প্রবাহটা তোমার ভেক্টর না, দিক থাকলেও ভেক্টর নয়। ভেক্টর নয়, কি রাশি, অবশ্যই স্কেলার। ঠিক আছে, স্কেলার রাশি, এটার জন্য ভুল না হয়। তো তোমাদের বেসিক হয়ে গেল ক্লিয়ার, যে রাশি কি, ভেক্টর রাশি কি আসলে। হ্যাঁ, ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি পড়ছো, বুঝছো তোমরা। হ্যাঁ, তারপরে অবশ্যই একটা কি বললাম, যে ভেক্টর রাশি বীজগণিতিক যোগ মানে না। ঠিক আছে, ভেক্টর রাশি বীজগণিতিক যোগ মানবে না, মনে যেন থাকে। আর স্কেলার রাশিগুলো অবশ্যই বীজগণিতিক যোগ হবে। আর বীজগণিতিক যোগ কি একটু বলছি, ধারণা পাইছো অবশ্যই। ঠিক আছে, আমার যদি লেখা হতো ভালো না, তো চেষ্টা করবো যে তোমরা নিজের হ্যান্ড নোট বানাইতে। আর হ্যান্ড নোট বানানোর পর ইথার সাগা গ্রুপ আছে, ওখানে তোমরা নোট তোমাদের সাবমিট করতে পারো। ঠিক আছে, তো তারপর আসি এখন, এবার আসবো আমরা, এবার আমরা কি করবো বলো তো, ভেক্টরের প্রকারভেদ। হুম, প্রকার ভেদ, মানে ভেক্টর কত প্রকার, এখন দিয়ে পড়াশোনা শুরু। ঠিক আছে, দেখো অবস্থান ভেক্টরে প্রথমে আসি। কি ভেক্টর, অবস্থান ভেক্টরে আসি। অবস্থান ভেক্টর, ওকে। হুম, ভেক্টরের প্রকার অনেক আছে। আমরা একটু আগে বললাম কি ভেক্টরের দিক থাকে, কনসেপ্ট, আগের কনসেপ্টের সাথে এখন মিল করে পড়বো শুধু। একটা মনে করে স্থানাঙ্ক। ঠিক আছে, আমরা কি বলছি, এটা এক্স, এগুলো জানি আমরা, এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা ও লিখি আমরা মূলবিন্দু। তো 2D আমরা সহজে ইমাজিন করতে পারি। 2D এর ক্ষেত্রে কি হয়, 2D ডাইমেনশনের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ থাকে শুধু, মানে এক্স ওয়াই থাকে। 3D এর ক্ষেত্রে কি হয়, এক্স ওয়াই জেড হয়, একটু পর দেখতেছি। 2D, 2D তে তোমাকে যদি আমি 2,3 এই স্থানাঙ্ক বসাইতে বলি, কিভাবে বসাবো, গুনবা যে 1, এখানে যদি হয় এখানে 2, 3 1 2 3, এখানে 3 হবে অবশ্যই। এখানে গুনবা তুমি, যেখানে 3 হইতেছে, তার মানে কি 2,3 এই বিন্দুটা, 2,3। ঠিক আছে, তো আমাকে কিছু কথা বলি, এই এক্স অক্ষটা আছে না, ওয়াই অক্ষটা আছে না, এখন ভেক্টরে এই এক্স অক্ষটা, এটা একটা একক ভেক্টর ধরে, এটাকে এক্স অক্ষটাকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা, আই ক্যাপ, আই ক্যাপ। যে ভেক্টর থেকে ওয়াই ভেক্টরটাকে জে ক্যাপ দ্বারা, জে ক্যাপ। হুম, এখন 2D ক্ষেত্রে আমরা যখন তোমাকে বলি যে এটাকে তুমি ভেক্টর প্রকাশ করো, এই স্থানটাকে তুমি ভেক্টর প্রকাশ করো, কিভাবে করবা, 2 আই ক্যাপ। ঠিক আছে, প্লাস দিবা 3 জে ক্যাপ। কারণ কি, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যায়, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যায়। ঠিক আছে, এই জন্য জে ক্যাপ। তখন বুঝবে যে এক্স অক্ষ বরাবর আই ক্যাপ দ্বারা আমরা বুঝবো এক্স অক্ষ বরাবর 2 একক, এটা যে অক্ষ বরাবর 3 একক। 2D ক্ষেত্রে গেল। এখন তোমাকে যদি আমি থ্রি ডির কথা বলি, মনে করো 3D, তাহলে কি হবে, এক্স অক্ষ এটা হবে, ওয়াই অক্ষ এটা হবে, আর যেটা অক্ষ এইভাবে দিই তখন। ঠিক আছে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ।
হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দেই যে আমরা কি কই থেকে পড়তেছি। আমরা আসলে ইসাক স্যারের বইটা পড়তেছি। এই দেখো ভেক্টর, এগুলা এগুলা সব কমপ্লিট করবো। ঠিক আছে, তোমার একটু বা দেখাবো যে কি কি পড়া হইলো বইয়ের, দেখাই দেবো বই। বই থেকেও তোমরা পড়ে নিবা অবশ্যই, নোট করবা, বইটাও সাথে রাখবা। ঠিক আছে। আচ্ছা, তো দেখো, থ্রি ডির ক্ষেত্রে কথা বলতেছি, মানে থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে আমি কথা বলতেছি। তো এক্স অক্ষটাকে কি বলবো তখন আমরা? আই ক্যাপ। এটাকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করবো। এটাকে জে ক্যাপ, এটাকে হচ্ছে কে ক্যাপ। ঠিক আছে। তো থ্রি ডির ক্ষেত্রে কোনো একটা বিন্দু লিখতে বলি, যে এক্স অক্ষে 5 কিলোমিটার গেল, না 5 কিলোমিটার গেল মনে করো, এক্স অক্ষে 5 গেছে মানে 5 আই ক্যাপ। হুম। তারপরে মনে করো ওয়াই অক্ষের উপরের দিকটা কিন্তু ধনাত্মক, এদিকে নিচের দিকে আছে, থ্রি বোঝা যাচ্ছে না এইভাবে, কিন্তু মনে করো নিচের দিকে গেছে, তাহলে অবশ্যই নেগেটিভ হইতো কিছু একটা। আমি বললাম ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে 2 কিলোমিটার গেছে, তাহলে -2 জে ক্যাপ। এবার জেড অক্ষের পজিটিভ দিকে মনে করো কত কিলোমিটার গেল, 3 কিলোমিটার, 3 কে ক্যাপ। তো স্থানাঙ্ক আমরা মানে প্রকাশ করা শিখলাম, স্থানাঙ্ক আমরা পড়ছিলাম ম্যাথে, এখন আমরা ভেক্টরে প্রকাশ করা শিখছি। শিখছি না? সহজ না এগুলা? অনেক সহজ। ঠিক আছে, আমরা কোনো স্থানাঙ্ককে ভেক্টরে প্রকাশ করতে পারবো। এটার স্থানাঙ্ক কি বলতো? এমনি থ্রি ডিতে লিখলে স্থানাঙ্ক 5 -2, এই এটা কেন দিলাম, -2, আর একটা হচ্ছে 3। এটা একটা স্থানাঙ্ক, স্থানাঙ্ককে আমরা ভেক্টর প্রকাশ করতে পারবো, ভেক্টরকে আমরা স্থানাঙ্কে প্রকাশ করতে পারবো। এটুকু বেসিক ক্লিয়ার থাকলে হবে। এখন কি পড়তেছিলাম আমরা? অবস্থান ভেক্টর। এবার অবস্থান ভেক্টরটাকে সংজ্ঞাটা একটু পড়ি। সংজ্ঞা কি বলছে বলতো? প্রসাঙ্গ কাঠামো মূল বিন্দুর সাপেক্ষে, অবশ্যই কি মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা যায় তাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলে। ঠিক আছে, কথাটা বুঝছো কি বলছে? একটাকে দেখলাম না, এক্স ওয়াই, এটা তোমাদেরকে মানে আমি অক্ষরেখাটা পড়াইলাম কি জন্য? এইটা হচ্ছে মূল বিন্দু প্রসঙ্গ কাঠামো এটা। ঠিক আছে, অবশ্যই মূল বিন্দু থেকে, এই বিন্দু থেকে অবস্থান নিতে হবে। ঠিক আছে, এই বিন্দুটার অবস্থান কিন্তু অন্যভাবে নিতে পারি। তুমি যদি একটু আগাই এখান থেকে নিতা, এখানে ইমাজিন করতে যে এটা তোমার একটা বিন্দু, এটা মনে করো 1 1 বিন্দু। এখান থেকে যদি এই বিন্দু তুমি কি বলে দৈর্ঘ্যটা নাও, এটা কিন্তু তখন অবস্থান ভেক্টর হবে না। তোমাকে অবশ্যই মূল বিন্দু 0 0 থেকে হিসাব করতে হবে। ঠিক আছে। এবং অবস্থান ভেক্টরকে অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলা হয়। ঠিক আছে। তো অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা বুঝছো? অবস্থান ভেক্টর, অবস্থান নির্ণয় করা যায় মূল বিন্দুর সাপেক্ষে, তখন আমরা তাকে অবস্থান ভেক্টর বলি। এবং সরণ ভেক্টর কখন হবে তাহলে? অবস্থান ভেক্টর তো বুঝলা, দেখো তোমাকে সরণ ভেক্টরটা দেখাই। সরণ ভেক্টর, আচ্ছা, সরণ কি বলতো? সরলরৈখিক দূরত্ব না? সরলরৈখিক দূরত্ব, তাহলে সরণ ভেক্টর হবে, এটা মনে করো এ বি, একটা বিন্দু এ বি, এখানে একটা বিন্দু মনে করো। এটা 0,0 বিন্দু। ঠিক আছে, এটা তো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। হ্যাঁ, এটা যদি এ বিন্দু হয়, মনে করো এটা একটা ভেক্টর শুরু হয়েছে 0,0 বিন্দুতে, এটাকে ও বা যাই ও ধরলা। ঠিক আছে, তারপর এটা হচ্ছে তোমার, তো মূল বিন্দু থেকে যে কোনো দিকে সরলরৈখিক দূরত্বটাকে সরণ ভেক্টর বলবে। সরণ তো পড়ছিলাম যে অবশ্যই সরলরৈখিক দূরত্ব হতে হবে, এদিকে সরলরৈখিক দূরত্ব হতে পারে, এখানে হতে পারে। সরলরৈখিক দূরত্বটাকে যে কোনো ভেক্টরের দূরত্বটাকে কি বলবে? সরণ ভেক্টর বলবে। তো সরণ ভেক্টর যে সংজ্ঞা দিতে বলি, তাহলে কি দিবা বলো? নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর, কোনো বিন্দুর অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এই বলবে সরণ ভেক্টর। অবস্থান ভেক্টর নিয়ে আরো কিছু কথা আছে। অবস্থান ভেক্টরটা তোমাকে বললাম না যে টু ডি থ্রি ডির ক্ষেত্রে একটা অবস্থান ভেক্টর। তো টু ডির ক্ষেত্রে অবস্থান ভেক্টরটা নিয়ে আরেকটু কথা বলি, এখান থেকে প্রশ্ন টিপে যাইতে হয়। তো অবস্থান ভেক্টর তুমি বুঝছো তো? টু ডির ক্ষেত্রে মনে করো এরকম না, এখানে স্থানাঙ্ক মনে করো ধরো এক্স ওয়াই পরিমাণ গেছে, এক্স মানে কি এইটুকু এক্স, এইটুকু ওয়াই পরিমাণ গেছে। এখন অবস্থান ভেক্টর হইতেছে মূল বিন্দুর সাপেক্ষে এটার অবস্থান ভেক্টর, এইটা, এটাকে বলবে তখন অবস্থান ভেক্টর। ঠিক আছে না? অবস্থান ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করে, কি দ্বারা প্রকাশ করে? আর দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, তো আর
ভেক্টর দ্বারা প্রকাশ হইল। এখন দেখো, এখন এটা কি, অবস্থান ভেক্টরের মান নির্ণয় করবো। কি নির্ণয় করবো? মান। একটা ভেক্টর এক্স অক্ষ বরাবর এত দূর গেছে, স্থানাঙ্ক জ্যামিতির কথা তো মনে আছে, এটা ওয়াই ওয়াই একক গেছে এতটুকু। এটা কি পিথাগোরাস না? একটা পিথাগোরাসের সমীকরণ, পিথাগোরাসের একটা ফর্মুলা আছে না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ওই ফর্মুলাটা এখানে ইউজ করা যাবে না আর বের করতে গেলে, আর এর মান বের করতে গেলে। ঠিক আছে, মান আর ইকুয়াল টু কি হবে তখন বলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো সহজে আমরা কি একটা ভেক্টরের কি বলে মান নির্ণয় করতে পারতেছি। এখন ভেক্টর যদি ভেক্টরে থাকে, ভেক্টর ফর্মে যদি ওর ভেক্টরটা নির্ণয় করতে চাই, এবি ভেক্টর, মানে তোমাকে বলতেছি ধরো পরে বেঁচে যাই, মানে মনে করো একটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর দেওয়া আছে মনে করো এক্স আই ক্যাপ। ঠিক আছে, সাপোজ তো একটা বি ভেক্টর দেওয়া আছে ওয়াই জে ক্যাপ। হুম, তোমাকে এখন বের করতে বলছে এ বি ভেক্টর। এগুলা কি? অবশ্যই অবস্থান ভেক্টর। এভাবে যেগুলো দেওয়া থাকে আই ক্যাপ জে ক্যাপ, একটু পর পর আয়ত ভেক্টর, ঠিক আছে, মানে এগুলো ধরে রাখো অবস্থান ভেক্টর। এবার মূল বিন্দুর সাপেক্ষে এটা আই এক্স পরিমাণ গেছে, এক্স পরিমাণ একটা মনে করে ধরো আইটা করে নিলাম, এক্স পরিমাণ এখানে গেছে আই ক্যাপ। হুম, এটা, তারপর এটা গেছে ওয়াই পরিমাণ। ঠিক আছে, সেখানে তো সহজে হয়ে যাবে, তখন বুঝতে পারবা। আচ্ছা, এটা এ বি এদিকে গেছে প্রথমে, তারপর বি ভেক্টরটা গেছে এদিক দিয়ে। ও যেহেতু তুমি মূল বিন্দু সাপেক্ষে নিলা, ওই এ ভেক্টরটা আসলে দেওয়া ছিল, ও বি ভেক্টরটা অবস্থান ভেক্টর নিয়ে নিলাম। এখন বলছে তোমার এ বি ভেক্টরটা বের করতে বলছে। এ বি ভেক্টর ইকুয়াল টু কত? ঠিক আছে, এটা ও বিন্দু, এটা এদিকে গেছে এদিকে, এটা বি বিন্দু, এটা বি এদিকে গেছে। এখন তোমাকে বের করতে হবে এ বি ভেক্টরটা কত, এইটা ভেক্টর হিসাবে বের করতে হবে। এখন তুমি ভাবো, এর থেকে বি ভেক্টর বের করতে হবে, এর থেকে বি ভেক্টর বের করবা, মানে এ থেকে বি দিকটা হবে এইদিকে। ঠিক আছে, এখন তুমি তো ভেক্টর পড়ছো 9-10 অবশ্যই, একটা ত্রিভুজের ভেক্টর সাথে তো অবশ্যই পড়া আছে। দেখ ওই দিকে, এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে, এই দুইটার যোগফল হবে বিপরীত দিকে ভেক্টরের উপলব্ধি মানের সমান। ত্রিভুজ সূত্র পড়বা, আরো যখন যোগ পড়াবো ভেক্টরের তখন পড়বা। তো ওই অনুযায়ী এখানে কি হয় দেখো, হ্যাঁ, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও বি ভেক্টর। ঠিক আছে, ওই ফর্মুলা অনুযায়ী আমরা কি বের করবো? এ বি ভেক্টর। হ্যাঁ, তাহলে দেখো, ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। হুম, তার মানে কি ওবি ভেক্টর থেকে যেটা দেওয়া ছিল ওবি ভেক্টর, দেখো ওবি ভেক্টর কিন্তু দেওয়া ছিল, ওবি ভেক্টর এটা দেওয়া ছিল, ও এ ভেক্টরও দেওয়া ছিল। আমাদের এবি ভেক্টর কিভাবে বের করে? এইভাবে বের করে, এটা কেমন মনে রাখে দেখো, ও অবশ্যই মূল বিন্দু সাপেক্ষে। তো এপি ভেক্টর যখন বের করতে বলবে, দেখো বি বি থেকে মাইনাস হয়, ও বি ও এ। ঠিক আছে, এটা শর্টকাট হিসাবে মনে রাখতে পারো, সবসময় আর তো এইভাবে ম্যাথ করে আসবে না। তো এটা এবি অবস্থান ভেক্টর যে কোনো বিন্দুর এইভাবে বের করে। ঠিক আছে, টু ডির ক্ষেত্রে থ্রি ডি দিয়ে করলেও সেম আসতো, তোমার টু ডি থ্রি ডির দুই ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ হবে। টু ডি বলো, থ্রি ডি বলো, সকল ক্ষেত্রেই ইউজ হবে। টু ডি থ্রি ডি কে তোমাকে আগে বলছি, অবস্থান ভেক্টর বের করতে পারবা, তাহলেই হবে। তো তারপর আসো, হ্যাঁ, বা শূন্য ভেক্টর। এবার কি ভেক্টর? শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, এটা একটা প্রকার ভেদ। আমরা এখন পর্যন্ত বললাম অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর, এটা আমরা বুঝছি। ঠিক আছে, এবার আসো তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে শূন্য ভেক্টরটা আসলে কি, নাল ভেক্টরটা কি। তো মনে করো এদিকে দেখো, কেউ তোমাকে এদিকে মনে করো 5 নিউটন বল বলে টানতেছে একটা, এখানে একটা কোনো একটা বস্তু আছে, তুমি এদিকে 5 নিউটনে টানতেছো, তোমার ফ্রেন্ড এদিক দিয়ে 5 নিউটনে টানতেছে, তো এই বলটা কি জায়গা পরিবর্তন হবে? অবশ্যই হবে না, কারণ তোমার বল আর তোমার বন্ধুর বল সেম পরিমাণ। এই জন্যে এটা কোনো অবস্থান পরিবর্তন হবে না, কোনো এখানে মানে নিট বল কি শূন্য হবে না? তো আসলে এখানে তুমি কি বলতে পারবা যে শূন্য, এখানে শূন্য বল? শূন্য বল আসলে বলাটা ঠিক হবে না। হ্যাঁ, বলের দিক আছে একটা, এদিকেও টানতেছো এদিকে টানতেছো, হ্যাঁ, আসলে কোন দিক এটা আসলে নির্ণয় করা যাইতেছে না, কারণ কি এর উপলব্ধি শূন্য। যদি এখানে 10 নিউটন তুমি টানতা, তোমার ফ্রেন্ড যদি 5 নিউটনে, তোমার দিকে তুমি 5 নিউটন বেশি বলে টানতেছো, তখন এখানে একটা দিক থাকতো, যখন মান আসতেছে তখন একটা দিক থাকতেছে, নির্দিষ্ট দিক, যে আসলে এইদিকে টানতে হবে। আচ্ছা, হুম, ঠিক আছে। তো যখন আমরা এইদিকে 5 টানলাম, এইদিকেও 5, তো 5 - 5 = 0। জিরো আসলো না। তো একটা সমমানের ভেক্টর তো বিপরীত দিকে টানা হইতেছে, যখন যখন কি হইতেছে, জিরো আসতেছে, তবে জিরো মানেই হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য না, এটাকে শূন্য ভেক্টর এইভাবে প্রকাশ করে, উপরে দিকে শূন্য ভেক্টর। তার একটা নাম আছে নাল ভেক্টর। ঠিক আছে, শূন্য ভেক্টর, নাল ভেক্টর। একটু আগে বললাম যে শূন্য ভেক্টর, এখানে ভেক্টর কাজ করতেছে কিন্তু বলটা চেঞ্জ হইতেছে না, ভেক্টর কাজ করতেছে কিন্তু বল চেঞ্জ হইছে না, এখানে ভেক্টর কাজ করতেছে কিন্তু বল
বুঝতে পারতেছি না যে এখানে কি বল কত নিউটন কাজ করতেছে, মানে স্থির আছে বস্তুটা, আমি বুঝতে পারতেছি না। দিক কোন দিকে কাজ করছে এটা বলতে পারবো না। বলতে পারবো এদিকে একটু কাজ করতেছে, এদিকে একটু কাজ করতেছে, এদিকে একটু কাজ করতেছে, কিছু বলতে পারবো না। মানে কি, তাহলে মনে রাখবা যে শূন্য ভেক্টরের দিক কখনো নির্দিষ্ট বলে বলা যায় না। কি, দিক কখনো দিক নির্দিষ্ট নয়, দিক নির্দিষ্ট নয়। ঠিক আছে, শূন্য ভেক্টর বুঝলা। আর এখানে দেখো একটা ভেক্টর, একটা ভেক্টর, আচ্ছা তোমাদের ভেক্টর প্রকাশটা বানানো দরকার ছিল, এটা শুরুর দিকে বানানো দরকার ছিল। ভেক্টর আমরা প্রকাশ করি কিভাবে, এটা দেখাই দিই। ভেক্টর, ভেক্টর মান ও দিক দুটাই আছে, ঠিক না? মান, দিক, এটা প্রকাশ নামে হেডলাইন দিয়ে লিখে রাখো। প্রকাশ, কেমনে প্রকাশ করে ভেক্টর। ঠিক আছে, মান এবং দিক দুটাই থাকবে। মান এই দাড়ি দ্বারা মান বোঝাবে, আর দিক এই চিহ্ন দ্বারা। তো দুটাই মিলালে হয় এরকম একটা চিহ্ন দ্বারা ভেক্টরের মান ও দিক বোঝানো যায়। ভেক্টর প্রকাশ এইভাবে করে। মনে করো এ ভেক্টর, এটার কাছে এ ভেক্টর ধারণা নিলাম। একটা ভেক্টর মনে করো এ ভেক্টর, যেটা যদি প্রকাশ করতে চাও, একটা অবস্থান ভেক্টর মনে করো শূন্য থেকে গেছে এ পর্যন্ত, শূন্য থেকে এ পর্যন্ত এটা একটা অবস্থান ভেক্টর। তো আমরা মনে করো এখানে শূন্য নিলাম, শূন্য থেকে এ ভেক্টর। ঠিক আছে, শূন্য থেকে এর দিকে গেছে। হ্যাঁ, শূন্য থেকে এর দিকে গেছে, এদিকে গেছে ভেক্টরটা। আমরা বলি নাই যে এর থেকে শূন্যর দিকে। ঠিক আছে, যদি আমরা বলতাম যদি এর থেকে শূন্যর দিকে, দিকটা আলাদা হয়ে গেল না? তো অবশ্যই মাইনাস হয় একটা। হ্যাঁ, ঠিক আছে। এই লাইনটা থেকে দেখো, এই লাইনটা থেকে এখন তুমি আসো আগের ম্যাথটায়। এখানে দিক নির্দিষ্ট নয়, আর এখানে বলছিল যে কোনো ভেক্টর রাশির, কোনো ভেক্টর রাশির মাইনাস চিহ্ন দিলে তার বিপরীত ভেক্টর পাওয়া যায়। বোঝো নাই, বিপরীত ভেক্টরটি পাওয়া যায়। হুম, মাইনাস চিহ্ন দিলে বিপরীত ভেক্টরটি পাওয়া যাচ্ছে। এবার এখানে আসো, এখানে বললাম ও এ বি, এর সামনে যখন মাইনাস হলো তখন বিপরীত ভেক্টরটা পেয়ে গেলাম। এবং এদের যদি তুমি বিয়োগফল করো, মানে এই ভেক্টরের সাথে এই ভেক্টরের বিয়োগফল বের করো, যোগফল বের করো, তো অবশ্যই কি নাল ভেক্টর আসবে, মানে শূন্য ভেক্টর আসবে। কারণ এটা ভেক্টর তো সেম এবং বিপরীত দিকে, ঠিক না? তাহলে অবশ্যই শূন্য ভেক্টর আসবে। তো আমরা এখানে লিখে রাখি যে ও এ প্লাস এ ও, মানে বিপরীত দিকে যদি প্লাস করলাম তাহলে কি হবে, জিরো হবে, ঠিক না? তো এটাই ছিল শূন্য ভেক্টর। আর একটু যেটা এটা পড়তেছিলাম, ভেক্টরের মান এবং দিক কিভাবে প্রকাশ করে, মান দ্বারা প্রকাশ করে, দিক এই চিহ্নটা দ্বারা। দুইটা মিলে কি হয়, এরকম একটা চিহ্ন হয়। তো যে কোনো ভেক্টর যদি প্রকাশ করতে চাও, প্রকাশ এইভাবে হয়। কিভাবে হয়, এর মাথা এভাবে দিয়ে প্রকাশ হয়, বা অনেকে এইভাবে প্রকাশ করে। হ্যাঁ, ভেক্টর কেউ কেউ এটা এইভাবে প্রকাশ করে। ঠিক আছে, কখনো কখনো একটু বোল্ড করে দেয় এইভাবে, কি ভেক্টর প্রকাশ হয়। আর শুধু মান হিসাবে প্রকাশ হলে, ভেক্টর হিসেবে মান লাগে না, ভেক্টর দিক তখন আমরা বিবেচনা করি না, শুধু মান লাগে। তখন এটা আছে না, এইভাবে মডুলাস দিলে হয়ে যায় মান। এটা দ্বারা মান বোঝায়, এটার উপর মডুলাস দিবা, এটার মান এইভাবে বের করে। মান বোঝাচ্ছে শুধু, এখানে মডুলাস দিলে মান, আর শুধু এ লিখলে মান। ঠিক আছে, ভেক্টর মান বোঝাবে, তখন এটার দিকের কোনো সম্পর্ক তখন থাকবে না, দিক থাকবে, মানে শুধু মান হিসাবে আমরা কাজ করব। ম্যাথে অনেক সময় আমরা শুধু মান নির্ণয় করব, যে দিক তখন আমরা অত ইম্পর্টেন্স দিব না। ঠিক আছে, তো তারপরে আসি। তো আমরা কি দেখলাম, কি কি পড়তেছিলাম, শূন্য ভেক্টরের একটা প্রকার পড়ছিলাম যে শূন্য ভেক্টর কখন হয়, যখন একটা সমমানের ভেক্টর এদিকেও কাজ করতেছে, এটা 5 মিটার কাজ করতেছে, তার বিপরীত দিকে আবার 5 মিটার কাজ করতেছে, এদের যোগফল অবশ্যই শূন্য হবে। এটাকে নাল ভেক্টর বলতেছে। নাল ভেক্টর কোনো দিক নাই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বারবার কিন্তু এমসিকিউতে আসছে। তারপর আসো বিপরীত ভেক্টর। দেখো, বিপরীত ভেক্টর হইতেছে বিপরীত দিকে ক্রিয়া করবে। কি, বিপরীত দিকে ক্রিয়া করতে হবে এবং দুটো সমজাতীয়। সমজাতীয় মানে কি, আমি বুঝাই দিই, সমজাতীয়। এখন বললাম যে 5 কেজি একটা ইট আছে, হ্যাঁ, আর 2 মিটার পথ আছে, 2 মিটার পথ যাইতে হবে, 5 কেজি ইট নিয়ে 2 মিটার পথ যাইতে হবে। হ্যাঁ, এখন যদি বলো যে ভাই টোটাল পথ হিসাব করবো, 5 + 2 কেজির সাথে মিটার তুমি যোগ করলা, যে টোটাল পথ আমার 7 মিটার বা কেজি, যেটা একটা করলাম। কারণ বাবার তো কেজির সাথে মিটার কখনো কি গুণ যাবে? একটা কেজি আলাদা জিনিস না, মিটার আলাদা জিনিস না, এগুলো কিন্তু সমজাতীয় না, এগুলো আলাদা আলাদা জিনিস, এটা কখনোই হবে না। এজন্য কি, সমজাতীয় বিষয়টা দুইটি সমজাতীয় একই ভেক্টর হইতে হবে। মানে বেগ হইলে বেগ মিটার পার সেকেন্ড হইতে হবে, এদিকেও যাচ্ছে বেগ। মনে করো এখানে দেখো 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে। হুম, যখন এই বিন্দু থেকে এই দিকে বা বিপরীত দিকে যাবে 5 মিটার পার সেকেন্ড বেগে, তখন হয়ে গেল এটা বিপরীত ভেক্টর। এটা যদি ওয়ে ভেক্টর হয়, এটা ওয়ে ভেক্টর, তাহলে ও বি ভেক্টরটা হবে কি, বিপরীত ভেক্টর। ঠিক আছে, সহজ না, বিপরীত ভেক্টর শেষ। তারপর একক ভেক্টর, দেখো এটা সহজ। মান শূন্য হয়ে হওয়া যাবে না, এবং ভেক্টরের মান দ্বারা ভাগ করলে, হ্যাঁ,
যে ভেক্টরটা পাওয়া যায় তাকে কি বলে? একক ভেক্টর। হ্যাঁ, আর এখানে কি বলছে? যে ভেক্টরের মান একক হয়, মানে সংক্ষিপ্ত সংজ্ঞা দিছে। তো একক ভেক্টরটা কি বলতেছে আমি আরেকবার বলি তোমাদেরকে। মনে করো একটা ভেক্টর, তো তোমার 3D বা 2D তে তো ভেক্টর লেখা শিখছো। মনে করো ধরো তারপর একটা এই ভেক্টর মনে করো এইভাবে 2i ক্যাপ, যেকোনো একটা ধরে নিলাম কিন্তু 2i ক্যাপ প্লাস 3k ক্যাপ। আচ্ছা, জি ক্যাপটা বাজাই গেল, হোক। ঠিক আছে, হোক। টু, এটা এই ভেক্টর। এখন এটা আমরা কি বের করবো? একক ভেক্টর কি বলছে? একক ভেক্টর হচ্ছে মান শূন্য না, এটা তো অবশ্যই মান শূন্য না। মান কিভাবে বের করে এটাকে দেখাইছিলাম। মান বের করতে গেলে এই অতিভুজ আকারে যে মানটা বের করে এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটার মান যোগ বের করতে চাও, এদের এভাবে লিখলে হবে, বা এই ভেক্টরের নিচে মডুলাস দিলে হবে। ঠিক আছে, এই ভেক্টরের মান বের করবো, তাহলে অবশ্যই 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। ঠিক আছে, যেটা আসবে ওটা আবার মান। মান কত আসতেছে দাঁড়াও আমি ক্যালকুলেশন করি। 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট 13 আসবে। রুট 13। ঠিক আছে, এখন একক ভেক্টর হইতেছে এই মানটা আছে না, যে মানটা আসবে ওই মানটা দ্বারা তুমি একে ভাগ করো। কি করবা? মানটা আসলো না, মানটা দ্বারা তুমি কি করবা? √13 মান আসলো না, ওই ভেক্টরটাকে তুমি ভাগ করে দিবা। এই ভেক্টরটা আছে না, ওর মানটা দ্বারা ভাগ করবা। তার মানে কি কি ছিল ভেক্টরটা? 2i ক্যাপ প্লাস 3k ক্যাপ না? হোক। এটাকে তুমি মান কত? √13 দ্বারা যখন ভাগ করলা, তখন যেটা প্রকাশ হলো এটাকে বলবে তোমার একক ভেক্টর। আর একক ভেক্টরকে প্রকাশ করে এইভাবে, এই ক্যাপ দ্বারা। ঠিক আছে, একক ভেক্টরকে এভাবে প্রকাশ করে। কারণ তুমি আই ক্যাপ পড়ো না, আই ক্যাপ গুলো কিন্তু একক ভেক্টর। কেন বলো তো? ওদের মান এক একক। মান বের করো। আই ক্যাপ নিচে 1 আছে, তো রুট ওভার 1 স্কোয়ার মানে 1 আসবে, একক ভেক্টর। ঠিক আছে, একক ভেক্টর গুলোকে আই ক্যাপ মানে লেখার পর, ভেক্টর লেখার পর মাথায় ক্যাপ চিহ্নটা দেয়, এইভাবে প্রকাশ করে একক ভেক্টর। একক ভেক্টর কিভাবে বুঝবা এটা একক ভেক্টর? তুমি একক ভেক্টরের মান সবসময় এক হইতে হবে। এই একক ভেক্টরের মান কি হইতে হবে? সবসময় এক হইতে হবে। তোমাকে বলি নাই কিন্তু, এটা কিন্তু ভেক্টর চিহ্ন, এটা ভেক্টর রূপেই আছে কিন্তু, মান শুধু না। মান কিন্তু এইটা বের করছিলাম। একক ভেক্টরের মান সবসময় কি হয়? এক হয়। তখন মান কিভাবে বের করে বলো? এটা কিন্তু ভেক্টর একটা। যাচাই করবা কিভাবে যে এটা একক ভেক্টর হইলো কিনা? তুমি এটা বের করে দেখো, তাহলে মানটা এটাকে একটু ফর্মেটে নিয়ে আসো। এই সমীকরণটাকে একটু ফর্মেটে নিয়ে আসো, যে 2√13i ক্যাপ প্লাস 3√13k ক্যাপ। ঠিক আছে না? তুমি কিন্তু ফর্মুলা জানোই যে মান কিভাবে বের করে। দেখলাম না আর ভেক্টরের মান কিভাবে বের করে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম ছিল না ফর্মুলাটা? এখানে বসাও, তাহলে মান বের করার জন্য কি হবে বলো? সহজ না অনেক? 1/2/13 না? রুট ওভার 2/13 স্কোয়ার প্লাস 3/13 হোল স্কোয়ার। ঠিক আছে, এর হিসাব করো, ক্যালকুলেটরে বসাও, দেখো মান আসবে 1। তো দেখলাম যে কি দেখলাম? একটা ভেক্টর, এটা একটা ভেক্টর ছিল, এটা একটা ভেক্টর ছিল। ভেক্টরটা আমরা মান বের করলাম। মান বের করে আমরা আগে দেখছি কিভাবে অবস্থান ভেক্টরের মান নির্ণয় করতে হয়। তো সবগুলো কিন্তু অবস্থান ভেক্টর, যেহেতু আই ক্যাপ জে ক্যাপ দ্বারা আছে, অবশ্যই অবস্থান ভেক্টর। মান বের করলাম, মান দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় ওটাকে বলা হচ্ছে একক ভেক্টর, এটাকে একক ভেক্টর বলে। এখানে একক ভেক্টর কিভাবে, এটা তার প্রমাণটা হয়েছে কিনা যাচাই করলাম, যে আসলে একক ভেক্টর হয়েছে কিনা। এই মানটা কি এক? দেখতেছি আসলে তো এক আসে। হ্যাঁ, এক আসে। তার মানে এটা একক ভেক্টর ছিল। ডান। একক ভেক্টর থেকে এইটুকুই জানার ছিল, কারণ অনেক সময় একক ভেক্টর নির্ণয় করতে হয়, যেমন একটা ভেক্টর দিবে তোমাকে, বলবে এই ভেক্টর একক ভেক্টর নির্ণয় করো। পারবা এখন তো? আমি প্র্যাকটিস করবো সামনে, সমস্যা নেই। আমার তো বেসিকটা জানা থাকলো একক ভেক্টর কিভাবে বের করে। এবার আসো, কিছু ভেক্টর আছে যেগুলো পরীক্ষায় আসতে পারে, এই জন্য তাড়াতাড়ি দেখে নিব। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট। দেখো, সদৃশ নামের সাথে মিল করে মনে রাখার চেষ্টা করবো, না হলে ভুল হবে, প্রচুর ভুল হবে। সদৃশ, সদৃশ মানে হইতেছে একই রকম দেখতে। সদৃশ বলে না, সদৃশ মানে কি একই রকম। সদৃশ মানে হইতেছে তোমার একই রকম। সদৃশ ভেক্টর তাহলে কি বলো? কথা মনে রাখবা যে সমজাতীয়, তোকে বললাম যে সমজাতীয় কথাটা কেন ইম্পর্টেন্ট। সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, মানে সেম দিকে, দেখো এ বি ভেক্টরটা এই দিকে ক্রিয়া করতেছে, সি ডি ভেক্টরটা এই দিকে ক্রিয়া করতেছে,
যে সমান কি না কি এটা কিন্তু ম্যাটার করতেছে না, এটা এরকম ভেক্টর হতে পারে, কিন্তু সমান দিকটা সমান হতে হবে। ফ্যাক্ট কি? দিক। তাহলে কি বলবে তোমাকে? সদৃশ ভেক্টর বলবে। কি ভেক্টর বলবো? সদৃশ ভেক্টর বলবে। ঠিক আছে, মনে থাকবে। হুম, সদৃশ ভেক্টর। বি সদৃশ ভেক্টর। দিক শুধু বিপরীত দিকে হলে হবে, বড় ছোট ম্যাটার করবে না। যেমন এটা কিন্তু এইটুকু এইদিকে কাজ করতেছে এবি ভেক্টর, আর এটা সিডি ভেক্টর এদিকে কাজ করতেছে বিপরীত দিকে। কিন্তু দেখো এটা এবি কিন্তু একটু ছোট, এটা বড়, কিন্তু ম্যাটার করতেছে না বিসদৃশের ক্ষেত্রে। সমানও হইতে পারে, এইটুকু এরকম সমানও হইতে পারে, তাহলেও কি হবে? বিসদৃশ। ঠিক আছে, সদৃশ গেল, বিসদৃশ গেল। দেখো বি, এবার প্রতীপ। প্রতীপ এটা মানে উল্টা করা, যে কোনো বিপ্রতীপ ভগ্নাংশ পড়ছে না, এ এর বিপরীত কি? 1/a। পড়ছিল না? এ এর বিপরীত 1/a। ঠিক আছে, এর বিপরীতে আমরা 1/a লিখি, তার বিপরীতে ভেক্টর, তার ভেক্টরকে যদি উল্টা করে দিই তাহলে তো বিপরীতে হয়ে যাবে। হ্যাঁ, যেমন দেখো এখানে 7 আই ক্যাপ আছে, ঠিক উল্টে দিল 1/7 দিল। আই ক্যাপ উল্টাতে পারবা বলো? ওয়ান বা বাই বলতে পারবো যে 1/i ক্যাপ দিব, এটা তো দিক বোঝাচ্ছে, এখানে তো না। ভেক্টরের মানটাকে উল্টাইতে হয়। ঠিক আছে, মানটি একে অপরের গুণাত্মক বিপরীত। ঠিক আছে, এটাকে বলে গুণাত্মক বিপরীত। শেষ। অবশ্যই সমজাতি কথা থাকবে সবগুলোতে। ঠিক আছে, উচ্চতা বিপরীত ভেক্টর। এখন আসো স্বাধীন ভেক্টরটা কি। যে ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় আছে তা ইচ্ছা মতো পছন্দ করা যায়, স্বাধীন। আমরা একটু আগে কি বললাম বলো? এখন তোমরাই বলবো সবকিছু। এরকম অক্ষ পড়ছিলাম, এটাকে আমরা এইভাবে নিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে অবস্থান ভেক্টরগুলো নিলাম না? অবস্থান ভেক্টর তো করলাম। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা কি শূন্য থেকে নিয়েছিলাম, ঠিক না? মানে 0 0 থেকে। অবস্থান ভেক্টর কি স্বাধীন ভেক্টর হবে তাহলে? মানে একটা নির্দিষ্ট বিন্দু থেকে নিতেছি। হ্যাঁ, যদি অন্য জায়গায় 2,3 এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের দূরত্বটা বের করতে চাই অবস্থান ভেক্টর, তখন এটা কিন্তু আলাদা হইতেছে। এটা অবস্থান ভেক্টর মানে একটু আগে কনফিউশন ক্লিয়ার হয়ে যেতে পারো। মানে তোমাকে বোঝাতে চাচ্ছে যে এখান থেকে যদি তুমি এর দৈর্ঘ্যটা বের করতে চাও, তখন একে কিন্তু অবস্থান ভেক্টর বলা যাবে না, কারণ এটা মূলবিন্দু থেকে শুরু হয় নাই। ঠিক আছে, মূলবিন্দু থেকেই শুরু হইতে হবে, তখনই অবস্থান ভেক্টর ভেক্টর হবে। হ্যাঁ, এই ভেক্টর বিন্দু থেকেও কিন্তু দ্রুত নির্ণয় করা যায়, তুমি তাহলে এখান থেকে দ্রুত নির্ণয় করতে পারবে, এখান থেকে দ্রুত নির্ণয় করতে পারবে। কিন্তু আমরা কাউন্ট ডাউন করি মূলবিন্দু থেকে, তখন আমরা অবস্থান ভেক্টর হয়। সীমাবদ্ধ ভেক্টর কি বললাম বলো তো? সীমাবদ্ধ ভেক্টর ইচ্ছা মতো পছন্দ করে নেওয়া যায় না। সীমাবদ্ধ ভেক্টরগুলো কি করা যায়? ইচ্ছা মতো পছন্দ করা যায় না, মানে তুমি কোন পয়েন্ট থেকে পাদবিন্দুটা কোন কোন পয়েন্ট থেকে শুরু হবে এটা তুমি ইচ্ছা মতো নির্ণয় করতে পারবে না অবস্থান ভেক্টরের ক্ষেত্রে। এখান থেকে নির্ণয় করতে হবে, শূন্য থেকে। শূন্য শূন্য থেকেই আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করলাম না? তখন এটা শূন্য ছিল, এখানে এ কমা বি ছিল একটা বিন্দু। হুম, তখন আমরা অবস্থান ভেক্টর আর নির্ণয় করলাম শূন্য থেকে। কিন্তু তুমি এখান থেকে নির্ণয় করতে পারবে না, এখান থেকে নির্ণয় করতে পারবে না, মানে এদের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, এই জন্য এদেরকে কি বলবে? সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, এদের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, এই জন্য এদেরকে কি বলবে? সীমাবদ্ধ ভেক্টর বলে। ঠিক আছে, আমি তো সঠিক ভেক্টর বললাম, মান শূন্য না হলে তাকে সঠিক বলে। ঠিক আছে, এমনি শুধু নামের সাথে মনে রাখবো, সঠিক মান 0 হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। সীমাবদ্ধ মানে একটা সীমাবদ্ধতা আছে, ইচ্ছা মতন এর পাদবিন্দু নেওয়া যায় না, একটা ভেক্টরের সূচনাটা ইচ্ছা মতো নেওয়া যাবে না। যেমন অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা শূন্য থেকে কাউন্ট ডাউন করতেছি অবস্থান নির্ণয়ের সময়, আর ভেক্টর নির্ণয় করলাম না শূন্য থেকে। ঠিক আছে, মানে একটা সীমাবদ্ধতা আছে এর মধ্যে। মুক্ত ভেক্টর দেখে রাখো, শুধু মান ও দিক ঠিক রাখবে। ঠিক আছে, অন্য অন্য স্থানে স্থানান্তর করা যায়। তোমরা একটু কয়েক সময় পর পড়বা এইভাবে। এরকম একটা ভেক্টর আছে, হুম, এইভাবে একটা ভেক্টর আছে। ঠিক আছে, তুমি চাইলে এই ভেক্টরটা আছে না, এখানে উপরে উঠাইতে পারো। হুম, এই এই ধরনের উঠানোর কাজগুলা নাম কি বললাম? মুক্ত ভেক্টর বলে। মানে এদেরকে অবস্থান চেঞ্জ করা যায়, কিন্তু মান ও দিক সেম রাখতে হবে। দেখো এটা উপরের দিকে দিক ছিল, মানও সেম পরিমাণ, এইটা দ্বারা মান বোঝায় না, সেম পরিমাণ। ঠিক আছে, মান ও দিক ঠিক রাখছি, কিন্তু শুধু খালি স্থানান্তর করছি, এই ধরনের ভেক্টর কি বলবে? মুক্ত ভেক্টর বলবে। এরকম তুমি করতে পারবা ভেক্টরগুলো নিজের মতো করে, কিন্তু দিক চেঞ্জ করতে পারবা। এটা ভেক্টর তুমি এইভাবে দাও, এখানে আসো, আমি বললাম এই ভেক্টরটা এখানে নিয়ে আসলাম, হইলো হইলো না, দিক চেঞ্জ হয়ে গেছে, এটা হবে তখন। ঠিক আছে, সমান ভেক্টর। তো সমান ভেক্টর তো অবশ্যই কি হবে? মানও সমান হতে হবে, দিক একই হতে হবে। দেখো সদৃশ ভেক্টরে দিক একই ছিল, শুধু মানের কথা কোনো বলে নাই। কিন্তু সমান ভেক্টর হতে হতে গেলে তোমার কি হতে হবে? সমান ভেক্টর হয়ে গেলে সমান ভেক্টর মানও সমান হইতে হবে, দিকও সমান হইতে হবে। মানে এটা যদি হয় এরকম এ বি, এ বি সি এরকম হইতে হবে, সমান ভেক্টর তখনই হবে। সমতলীয় ভেক্টর, তল মনে করো এটা একটা তল, হ্যাঁ, আয়তর তল। ঠিক আছে, এখানে যত ভেক্টর কাজ করবে এটা সমতলীয় ভেক্টর। ঠিক আছে, দুই ভেক্টর একই সমতলে থাকলে তাকে সমতলীয় ভেক্টর বলে। সমরেখ, একই সরলরেখা বরাবর ভেক্টর থাকে, এটা আমাকে একটা রেখা, একটা ভেক্টর এই পর্যন্ত এইটুকু, একটা ভেক্টর এইটুকু, একবার ভেক্টর শূন্য থেকে শুরু করে এই পর্যন্ত একই রেখার মধ্যে আছে না, এটা বলবে সমরেখ ভেক্টর। ঠিক আছে, আচ্ছা আর কয়েকটা ভেক্টর আছে।
মানে ভেক্টর এটা পড়ছো তারপরেও শুধু তাকে দেখানোর জন্য যে সমজাতীয় কথাটা অবশ্যই থাকবে কোন কোন ভেক্টরের মধ্যে। বিপরীত ভেক্টর, প্রথমে বিপরীত ভেক্টর, সদৃশ ভেক্টর বললাম তো, যদি দিকটা সেম থাকে, একই দিকে ক্রিয়াশীল। আর বিসদৃশ হলে বিপরীত দিকে ক্রিয়াশীল। হুম। আর বিপরীত ভেক্টর, এই যে গুণাত্মক বিপরীত হইতে হবে, এই 7 ক্যাপ পড়লা না, 1/7 করতে হয় ওইটা। আর বিপরীত ভেক্টর মান সমান, বিপরীত দিক কিন্তু মান সমান হইতে হবে, ঠিক আছে। বিপরীত ভেক্টর আপনাকে দেখাই দেয়, এই সমান ভেক্টর ছিল না, মানও সমান দিকও সমান, কিন্তু তোমার এই বিপরীত ভেক্টরে মান সমান ঠিক আছে, কিন্তু দিক বিপরীত দিকে, ঠিক আছে। এই ছিল তোমাদের আলোচনা আজকের। আশা করি তোমরা ভেক্টর বুঝছো বেসিকটা, তারপর ভেক্টর থেকে প্রকাশ করতে হয় সেটাও বুঝছো, অ্যান্ড ভেক্টরের প্রকারগুলো যে এগুলো এমসিকিউ আসে, সিকিউ আসে, এগুলো দেখছো। আচ্ছা, কিছু প্রশ্ন প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ার হবে যে কিরকম প্রশ্ন আসতেছে। যেমন দেখো, এটা এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর 3D তে আছে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ ভেক্টর আছে, এটা কি একক ভেক্টর? মান বের করো। হ্যাঁ, একক ভেক্টর কিনা যাচাই করবো না, মান বের করো তো। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কত হয়? √3। মান কি আগাচ্ছে? না, একক ভেক্টর না, বাকি তাহলে তো এসি হবেই। তারপরে দেখো যে সঠিক ভেক্টর, মান থাকলে সঠিক ভেক্টর, মান আছে মানে সঠিক ভেক্টর। অবস্থান ভেক্টর, অবশ্যই এটা অবস্থান ভেক্টর, আই ক্যাপ জে ক্যাপ দ্বারা আছে, ঠিক আছে। পাদবিন্দু শীর্ষবিন্দু একই হলে সেই ভেক্টরটাকে কি বলা হয় বলো? দেখো, একটা ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু সেম, মানে এখান থেকে শুরু হয়েছে, এখানেই আছে শেষ হয়েছে, তো অবশ্যই কি এটা লাল ভেক্টর বা শূন্য ভেক্টর, মানে এখান থেকে শুরু, এখান থেকে কোনো মান আছে? নাই। হ্যাঁ, দিকও বলতে পারবো না কোন দিকে গেছে, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ, অবশ্যই লাল ভেক্টর। দেখো, এটা প্রশ্ন পারবা, সহজ না। এটা ভেক্টর দেওয়া আছে, এ ও বি ভেক্টর দুটি কি বলছে, আমরা বলতে সদৃশ ভেক্টর কি, এ ভেক্টর মনে করো এই দিকে যাচ্ছে, এ ভেক্টরটা কারণ প্লাস, আর বি ভেক্টরটা এই দিকে যাচ্ছে। হুম। তো বড় ভেক্টর না, 2b, বড় মনে করো এদিকে যাইতেছে, তাহলে কি সদৃশ ভেক্টর হলো দিক তো সেম না, সদৃশ। হ্যাঁ, বিসদৃশ বলতে পারো। একই রেখা না, হ্যাঁ একই রেখা বলতে পারো। এটা তো এক্স অক্ষই হইতে পারে, মানে এটা বক্রমুখ বি ভেক্টর ছিল, এখান বিন্দু থেকে এদিকে গেছে আবার এই ভেক্টরটা, তার মানে কি এটা সমরেখও বলতে পারো, ঠিক আছে। তাহলে বি অ্যান্সার। আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আমি করাবো না, শুধু তোমাদের দেখানোর জন্য যে এখান থেকে কি কি প্রশ্ন আছে। সমান ভেক্টরে তোমাদের সংজ্ঞা আসবে, তো বুঝাইছি তোমাদের, শুধু দেখে নিবা। অবস্থান ভেক্টরে আসবে, স্বাধীন ভেক্টর, একক ভেক্টর, মান দ্বারা ভাগ করা, সদৃশ ভেক্টর। ও আচ্ছা, আয়ত ভেক্টর তোমার বাদ পড়ে গেল। আচ্ছা, ধরো আয়ত ভেক্টরটা পড়াই তোমাদেরকে। এখানেই পড়াই দিই। আয়ত ভেক্টর, আয়ত ভেক্টর পড়াইছি, পড়াইনি যে এটা না, আয়ত ভেক্টর সংজ্ঞাটা দেখো। ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি ভেক্টর কাজ করে, একটু আগে বললাম না, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এটা আই ক্যাপ ছিল, বললাম না, এটা আই ক্যাপ ছিল, এটা জে ক্যাপ ছিল, এটা কে ক্যাপ ভেক্টর। এই ভেক্টরগুলোকে একক ভেক্টর বলে, আয়ত ভেক্টর বলে। আয়ত ভেক্টর কি জন্য বলো জানো? আয়ত আছে না, এইভাবে আঁকে না, এখন 3D তে যদি আয়ত হইতো, এভাবে ঘনক হইতো না, একটা ঘনক টাইপের, ঠিক না? হুম। দেখো, তুমি যে কোনো একটা অক্ষ নাও, এটা কিন্তু এক্স অক্ষ, এটা আমাকে এক্স অক্ষ বোঝাচ্ছে, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, ঠিক আছে না? এই অক্ষ বরাবর যখন হয়ে যাচ্ছে আই ক্যাপ, এটা ওয়াই অক্ষ জে ক্যাপ, এটা কে ক্যাপ, ঠিক আছে। এই নামের সাথে একটা মিল খুঁজে থাকার জন্য এই আয়ত ভেক্টর বলে। অনেকে বুঝতে পারে না যে আয়ত ভেক্টরের সাথে আই ক্যাপ জে ক্যাপ এর সম্পর্ক কি, কারণ কি আয়ত গঠন করছে, দেখাইলাম তো, ঘনক একটা হয় না, ঘনকের তিনটা তল। হুম। ধীরে ধীরে কল্পনা করলে এই জন্য ওইখান থেকে আয়ত কথাটা আসছে, ঠিক আছে। 2D বিবেচনা করে আর কি, ঠিক আছে। কারণ এদের মধ্যবর্তী আয়ত, একটা আয়ত যখন আঁকো তোমরা, একটা আয়ত যখন অঙ্কন করো, এটা যদি এক্স অক্ষ হয়, এটা উপরেরটা ওয়াই অক্ষ, এদের মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি না? দেখো, আই ক্যাপ জে ক্যাপ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। জে ক্যাপ ই ক্যাপের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি অবশ্যই হবে, এটার মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, ঠিক আছে না? 90 ডিগ্রি না, আয়তন 90 ডিগ্রি, এই একটা মিল আছে, এই জন্য এদেরকে কি বলা হয়? আয়ত ভেক্টর নামের সাথে, বুঝছো তো? তো সংজ্ঞাটা তুমি পরে পরে নিবা, সংজ্ঞাটা তো লাগবে। কি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিন ধনাত্মক, এখান থেকে শূন্য যদি হয় এটা ধনাত্মক দিকে আই ক্যাপ, ওয়াই ক্যাপ, তিন ধনাত্মক দিকে তিনটি একক ভেক্টর নেওয়া হয়, তাই আই ক্যাপের মান কিন্তু 1 হয়, এই জন্য এদের কি বলা হয়? একক ভেক্টর নেওয়া হয়, তাই এদেরকে কি বলে? আয়ত ভেক্টর। ঠিক আছে, আজকে তো অনেক কিছুই পড়লা দেখতেছি, দেখি কি কি পড়লা, একবার রিক্যাপ হয়ে যাক। তো ভেক্টর সম্পর্কে জানছো প্রথমে, ঠিক না? প্রথমে ভেক্টর রাশি এই সম্পর্কে আইডিয়া নিছো, তারপর ভেক্টর প্রকার দেখছো, স্কেলার,
ভেক্টর, তারপরে স্কেলার রাশি আর ভেক্টর রাশি, তারপরে বলছিলাম যে স্কয়ার রাশি কি আর ভেক্টর রাশি কি, তার মধ্যে বীজগণিতের যোগটা কি ইম্পর্টেন্ট এটা বলছিলাম। হুম, ঠিক আছে। Right, এটা তারপর আমার একটা টিক্স বললাম, এটা মেডিকেলের জন্য লাগে। মেডিকেল ম্যাথের জন্য লাগে, ঠিক আছে। মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। এখানে বুঝাইলাম যে আই কি জন্য তোমার স্কেলার রাশি, ঠিক আছে। প্রকারভেদগুলো আমরা এখানে আলোচনা করছি, সব প্রকারভেদ নোট করবা সুন্দর করে, যেগুলো কথা বলছে এগুলো অবশ্যই নোট করবা। হুম, এখানে সবকিছু আছে। হুম, এখানে সবকিছুই আছে। আর যেটা বললাম তোমাদেরকে যে বইয়ের কত দূর পড়া হলো, দেখো আমরা কিন্তু ইসেক্সের বইটা পড়তেছি। ভেক্টর চ্যাপ্টারটা দেখো, এখানে দেখো কি গেল। ভেক্টর এগুলা পড়া হয়েছে, এগুলো সব পড়া হয়েছে, দেখে নিবা। এগুলা সব পড়া হয়েছে, এগুলা সব পড়া হয়েছে। অবস্থান ভেক্টর, ভেক্টর প্রকাশ কিভাবে করে, হ্যাঁ, মানে ভেক্টর প্রকাশ সূত্রের মধ্যে কিভাবে করে। যেমন তোমার ভেক্টর কোনগুলো আগে বুঝতে পারবা, যেমন বল একটা কি ভেক্টর, তার উপরে ভেক্টর চিহ্ন দিছে। আর ভর, ভর কি ভেক্টর বললাম তো না, কেন ভর ভেক্টর না বলছি, এই জন্য ভেক্টর চিহ্ন দেয় নাই। এ যেহেতু দিক আছে এই জন্য ভেক্টর চিহ্ন দিছে। এগুলা শুধু, আর কিছু না। এটা একবার রিডিং করে নিবা, শুধু একবার রিডিং পড়ে নিবা। আচ্ছা, তল কথাটা এটা পড়াইতে হবে, ধরো পড়াচ্ছি, এটা বাদ পড়ে গেছে। আরেকটা হচ্ছে বিশেষ ভেক্টর। বিশেষ ভেক্টর মধ্যে আলোচনা করছি, একক ভেক্টর, সঠিক ভেক্টর, এগুলো সব পড়া হয়েছে, তোমরা শুধু দেখে নিবা। শূন্য বা লাল ভেক্টর, সমান ভেক্টর, অবস্থান ভেক্টর, দেখাচ্ছি 2 মিনিট। ব্যাসার্ধ ভেক্টর বললাম না, অবস্থান ভেক্টর যখন বের করো, অবস্থান ভেক্টর বের করলাম মনে করে এই বিন্দুটা, হ্যাঁ, এখানে অবস্থান ভেক্টর একটা ব্যাসার্ধ ভেক্টর না, কারণ এটা একটা বৃত্ত আঁকা যায় না, একটা ব্যাসার্ধ না, এটাকে ব্যাসার্ধ ভেক্টর বলে। ঠিক আছে, সংজ্ঞাটা পড়ে নিবা। আয়ত ভেক্টর, একক ভেক্টর, সমান ভেক্টর সব শেষ। এগুলো পড়া হয়েছে সবগুলাই এখান পর্যন্ত। হুম, সীমান্ত ভেক্টর পর্যন্ত। আর কি বাদ পড়লো, তল আমাদের বাদ পড়ছে, ধরো তলটা বুঝাই দেই, বুঝলাই নেই। আচ্ছা, তলটা হোয়াইট বোর্ডে বুঝাই। দেখো তল, একটা হচ্ছে তল, সরি সরি, তল, আর একটা হবে ভার্সেস তল ভেক্টর, ভার্সেস তল ভেক্টর। এটা পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো, তল ভার্সেস তল ভেক্টর। তলটা কি, বাকি উদাহরণ দিই, মনে করো একটা তল, এটা আয়তক্ষেত্র, তলের ক্ষেত্রফল মনে করো 2 বর্গ স্কোয়ার, মিটার, বর্গ মিটার, ঠিক আছে, 2 বর্গ মিটার। এখন তুমি এটাকে এইভাবে অ্যাড করলা, মানে ঘুরাইলা, বা যে কোনোভাবে ঘুরাইছো, এটা কি ক্ষেত্রফল চেঞ্জ হবে, 2 বর্গ মিটারে থাকবে না, ঠিক না। তো এটা হচ্ছে তল, তো তলের একটা স্কেলার, তো তল তাহলে কি, স্কেলার, ঠিক আছে, তল স্কেলার। এখন তল ভেক্টরটা কি তাহলে, এখন তল ভেক্টরটা বুঝতে গেলে একটু আগে প্রথমে উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো বৃষ্টি হইতেছে, এবার বৃষ্টি হইতেছে, ঠিক না। এখন তুমি একটা বালতি, বালতি এভাবে ধরছো, বালতি ধরো, আর হইতেছে না কেন, আচ্ছা হয়েছে, একটা বালতি সোজাভাবে এভাবে ধরছো, তোমার বেশি বৃষ্টির পানি বেশি ভাবে পড়বে না, পড়বে কি পড়বে না, পড়বে, বেশি পরিমাণ পানি পড়বে। এখন যদি একটু কাত করতা, যে বালতিটা এইভাবে নিলা, কাত করলা, তাহলে কি 1-2 ফোঁটা হয়তো পড়বে, কম পরিমাণে বৃষ্টি পড়বে। এখানকে তলের দিকটা ম্যাটার করতেছে না। কখন ম্যাটার করবে জানো, তোমরা এখন লাগবে না, কিন্তু তোমরা যখন ফ্লাক্স পড়বা, তড়িৎ ফ্লাক্স, তখন লাগবে। কি পড়বা, তড়িৎ ফ্লাক্স পড়বা যখন, তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, ফ্লাক্স পড়বা, মানে এইভাবে দেখে ফ্লাক্স পড়বা, তখন তোমাদের এই দিকটা ইম্পর্টেন্ট হবে। তখন দিক কিভাবে নির্ণয় করে বলি, আহ, মানে তল ভেক্টরের দিক, একটা যেমন যে কোনো তলে যদি তুমি শুয়ে পড়ো, হ্যাঁ, তাহলে তোমার চোখ দিকে দেখবে, উপরের দিকে দেখবে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ, এটা হবে তল। কিভাবে আছে, এখানে শুয়ে পড়ো তাহলে, তাহলে অবশ্যই এই দিকটা দেখবে। তার মানে কি, তল এই সাইডে শুয়ে পড়বা, লম্ব দিকে 90 ডিগ্রিতে অ্যাঙ্গেলে, তলে আহ, তল ভেক্টরের দিক নির্ণয় করে। কিন্তু ভেক্টর বলছে তলকে, যখন তল ভেক্টর নিয়ে কথা বলছে, ভেক্টর মানে অবশ্যই দিক থাকতে হবে, যখন দিক নিয়ে কথা বলো তখন তল ভেক্টর। আর তল সিম্পল জিনিস, একটা তল, তো তল স্কেলার আর তল ভেক্টর আছে কি, অবশ্যই ভেক্টর রাশি, তো এটা ভুল করি না, অবশ্যই ভেক্টর রাশি। ঠিক আছে, এই দুটো পার্থক্য বুঝলে হবে। হ্যাঁ, কখন কাজে লাগে, তল ভেক্টরটা তল স্পেস যখন করবা তখন কাজে লাগবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, কিরকম লাগছে জানাবা। আহ, ঠিক আছে, আর তোমরা নোট করলে অবশ্যই ইথার সাগা গ্রুপে, ফেসবুক গ্রুপ আছে, ঠিক আছে, ফেসবুক গ্রুপে তোমরা
নোট পোস্ট করবা, তোমাদের হ্যান্ড রাইটিং নোট। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকো। আল্লাহ হাফেজ।